1517 সালে জার্মানির এক মঙ্ক এবং থিওলজির প্রফেসর মার্টিন লুথার তার বাড়ির পাশের ক্যাথিড্রালের দরজায় একটা কাগজ ঝুলিয়ে দেন। সেই কাগজে মোট 95টা আর্গুমেন্ট লেখা ছিল, যেগুলো প্রমাণ করে যে সেই সময়ের ক্যাথলিক চার্চ কতটা বেশি দুর্নীতিগ্রস্ত। নিজের লোকের থেকে এমন কাজ পুরো চার্চকেই সেই সময় নাড়িয়ে দিয়েছিল। আর মার্টিন লুথারের চার্চকে করা এই চ্যালেঞ্জের মোমেন্টটা জন্ম দেয় একটা বাটারফ্লাই ইফেক্টের। ছোট এই কাজকে ধরা হয় ইউরোপের তথা বিশ্বের এনলাইটমেন্টের সূচনা। গ্যালিলিও গ্যালিলি আর আইজ্যাক নিউটনের হাত ধরে লজিক আর সায়েন্সই সুপ্রিমেসি পায় বাকি সবকিছুর ওপর। এর পরপরই সার্বভৌমত্ব বা সোভরেন্টির কনসেপ্টটারও জন্ম নেয় প্রায় 2 সেঞ্চুরি ধরে চলা ধর্মযুদ্ধের পর। সবাই ভাবল এবার দুনিয়াতে শান্তি আসবে। যেহেতু সব দেশের সীমানা ঠিক আছে, সেহেতু সবাই সবার সাথে আলোচনার টেবিলে ঝগড়া বিবাদ মীমাংসা করবে। কিন্তু না, এরপরই মানুষ দেখল মানব সভ্যতার ইতিহাসে সবথেকে রক্তক্ষয়ী 2টা যুদ্ধ, প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর তারপরে কলোনিয়াল পাওয়ারদের পতন আবারও পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিল। ইনফ্যাক্ট জাস্ট 2-1টা দেশ বাদ দিয়ে পৃথিবীর কোনো দেশের মানচিত্রই প্রায় 70 থেকে 80 বছরের বেশি একই রকম থাকে নাই। এই যে আমাদের সময় চলতে থাকা রাশিয়া ইউক্রেনের একটা বড় অংশ অ্যানেক্স করে নিল, আর ইসরায়েলের কাছে আস্তে আস্তে মানচিত্র বদলানোর ব্যাপারটা তো একেবারেই নর্মাল। যে কোনো দেশের রাজনীতি চেঞ্জের ক্ষেত্রে এগুলো পলিটিক্যাল ব্যাপার বললাম, কিন্তু এর পাশাপাশি ভৌগোলিক কিছু ব্যাপারও কিন্তু আছে। এছাড়াও উপকূলীয় দেশগুলোর ম্যাপ তো রেগুলারলি বদলায়, কিন্তু মেজর চেঞ্জগুলো আসে পলিটিক্যাল ইভেন্ট থেকেই। অ্যান্ড সেই জিনিসটাই প্রায় প্রতি 70 থেকে 80 বছর পরপরই হয়। আমাদের সাবকন্টিনেন্টের ম্যাপও কিন্তু মেজর চেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছিল সেই 1947 সালে, আর এখন 2025। বুঝতেই পারছেন কি বলতে যাচ্ছি। অ্যান্ড যদি এখন এই পসিবিলিটির দিকে আমরা তাকাই, আমাদের চোখে কিন্তু ইন্ডিয়া বা পাকিস্তানের দিকে যাবে না, আমাদের চোখ যাবে আরাকানের দিকে। কেন আরাকানের দিকে যাবে আর কিভাবে এই জিনিসটা আসলে পসিবল হতেও পারে নাকি এটা জাস্ট ফ্যান্টাসি, এইটা নিয়েই আজকের ভিডিও। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। বর্তমানে যদি আমরা দেখি যে কোন কোন কারণে ম্যাপগুলো চেঞ্জ হয়, তাহলে সব থেকে বেশি কারণ আসবে আসলে যুদ্ধ এবং অ্যানেক্সেশন। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমানদের ভাগ হওয়া বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির রিম্যাপিং। কিন্তু এইটা ছাড়াও রাশিয়া কয়েকদিন আগে ইউক্রেনের কিছু অংশ অ্যানেক্স করলো। সো ভিডিওর শুরুতেই আমরা দেখি এই ধরনের ম্যাপ চেঞ্জ হওয়ার ক্ষেত্রে এই অ্যানেক্সেশনের প্লে বুকটা আসলে কীরকম। মানে কোনো একটা দেশ অন্য একটা দেশের কোনো একটা অঞ্চল কিভাবে আসলে দখল করবে, সেটার কি কি স্টেপ আছে সেইটা দেখি। মজার ব্যাপার হচ্ছে অ্যানেক্সেশন শব্দটা বেশ নতুন মনে হলেও এটা কিন্তু বেশ পুরাতন। পর্তুগিজরা এই কাজ করেছে ধর্ম আর সভ্যতার দোহাই দিয়ে আমেরিকায়। অন্যদিকে সেই আমেরিকা মহাদেশের আজকের দিনের অন্যতম বিশাল দেশ ইউনাইটেড স্টেটস ডেমোক্রেসির নাম নিয়ে সেই একই কাজ করেছে হাওয়াইতে। প্রায় প্রতিটা কলোনিয়াল পাওয়ারই সভ্যতার আলো দেখানোর নামে সেই কাজ করেছে আফ্রিকায় এবং এশিয়ার দিকে। সো চলেন আসলে দেখি কি কি স্টেপ তারা ফলো করেছে। প্রথমেই কলোনিয়ালিজমের দিকটা থেকে দেখি। এখানে বলে রাখা ভালো, কলোনিয়ালিজম মানে বেসিক্যালি অন্য আর একটা দেশ বা ভূখণ্ডের রিসোর্স আর জনবলকে শোষণ করে নিজেদের লাভ করানো। অ্যান্ড এই কনসেপ্টটা মধ্যযুগের ইউরোপিয়ানরা কিন্তু আনে নাই, তাদেরও অনেক আগে রোমানরাই কাজ করেছে। একেবারে পশ্চিম ইউরোপ থেকে আজকের দিনের মিডল ইস্ট পর্যন্ত 2য় সেঞ্চুরিতে তাদের হাতেই ছিল। প্রায় পুরো ইউরেশিয়া জুড়েই 13 সেঞ্চুরিতে মঙ্গলরাও প্রায় একই কাজই করেছে। অ্যান্ড সেই সময়ে এই ধরনের আরেকটা দেশ দখলের পেছনে একটা বড় লজিকই ছিল যে আমরা বেশি সুপেরিয়র রেস, তোমরা ইনফেরিয়র, তাই আমরা তোমাদের উপর শোষণ করব। আর আরেকটা জিনিস ছিল, সেটাকে বলা হয় ডিভাইন রাইট। যখন পার্সিয়ান এম্পায়ার জোরস্ট্রিয়ানের বিশ্বাসে বিশ্বাসী ছিল, তখন তারা বিশ্বাস করত যতদূর পর্যন্ত ঈশ্বরের আলো পৌঁছায় ততদূর পর্যন্ত তাদের অধিকার আছে। রোমান আর গ্রিকরা তাদের প্রতিটা কনকোয়েস্ট তখনই করত যখন ওরাকল বা তাদের ধর্মযাজকরা ঘোষণা দিত যে এই কনকোয়েস্ট করা তাদের অবশ্যই উচিত রিলিজিয়াস কারণে। অর্থাৎ রিলিজিয়াস এবং নিজেদের সুপেরিয়র জাতি ভাবাটাই ছিল সেই সময়ের কোনো দেশ দখলের মেইন লজিক। তবে সিল্ক রোডের বিকাশ আর মুসলিম গোল্ডেন এজের নলেজ বুম এই কনসেপ্টটাকে আস্তে আস্তে বদলিয়ে দেয়।
আরবের গোল্ডেন এজ মোটামুটি পুরো বিশ্বকেই ইম্প্যাক্ট করে, আর মঙ্গলদের হাতে বাগদাদের পতন ছিল সেই গোল্ডেন এজেরই সমাপ্তি। আর ঠিক তখন থেকেই দাঁড়ানো শুরু করে ইউরোপীয়দের এজ অফ এক্সপ্লোরেশনের সময়ও তারা ওই ডিভাইন রাইটকেই কোনো জায়গার ওপর তাদের ক্লেম প্রতিষ্ঠা করার মূল অস্ত্র হিসেবে ইউজ করত। কিন্তু সময়ের সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সভ্যতাগুলো আস্তে আস্তে এগোতে থাকলে এই ট্যাকটিসের চেঞ্জ করার প্রয়োজন হয়। গান পাউডারের আবিষ্কার যুদ্ধ জিনিসটাকে আরও অনেক ভয়ঙ্কর করে তোলে, আর এই কারণেই সরাসরি যুদ্ধে নামাটা একেবারেই বুদ্ধিমানের কাজ হিসেবে সেই সময় আর দেখা হতো না। আর ঠিক এখানেই আসে কলোনিয়ালিজমের ইউনিক সব ট্যাকটিক্স। আগের কালে কলোনিয়ালিজমে যেটা ছিল, সেখানে দখলকৃত এলাকাগুলোকেও শাসকরা তাদের প্রজা হিসেবেই দেখাতো, তাদের ভালো মন্দর দিকেও তারা নজর রাখত, অর্থাৎ এইগুলোকেই বলা হতো কনকোয়েস্ট। কিন্তু 15th সেঞ্চুরির পরের যেই কলোনিয়ালিজম, সেইখানে ব্যাপারটা আর এইরকম থাকে না। তখন আর কনকোয়েস্ট থাকে না জিনিসটা, তখন কলোনিয়ালিজম হয়ে পড়ে সম্পূর্ণরূপে শোষণের একটা সিস্টেম। আর এই কলোনিয়ালিজমের সিস্টেম আবার মোট দুই রকমের, যার মধ্যে একটা হচ্ছে সেটলার কলোনিয়ালিজম। এখানে বিশাল অ্যামাউন্টের মানুষ কোনো এক ভিন্ন দেশে গিয়ে সেটেল করা শুরু করে, যেটা হয়েছে আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আরও অনেক দেশে। অ্যান্ড আজকের দিনে তারাই কিন্তু ওই রিজিয়নগুলোর মেজরিটি, তাদের কালচারই মেইন কালচার। এটাকে কিন্তু কিছুটা পার্মানেন্ট কলোনিয়ালিজম বলা যায়, যেই একই জিনিসটা কিন্তু ফানিলি ইনাফ এখন সাউথ এশিয়ার মানুষজনরা করছে বিভিন্ন ইউরোপ আর আমেরিকার বিভিন্ন দেশে গিয়ে। না, ডিসক্লেইমার, আসলে জিনিস দুইটা পুরোপুরি আলাদা। ইফ ইউ ডোন্ট গেট দ্য জোক বলে রাখলাম, কতজন মানুষ দেখে আই ডোন্ট নো সবাই কীভাবে নেবে। আর এরপরের সেকেন্ড জিনিসটা হচ্ছে এক্সট্রাকটিভ কলোনিয়ালিজম, যেটা নিয়ে মূলত সব থেকে বেশি কথা হয় আজকের দিনে। এই স্টাইলটাতে কোনো এলাকা কলোনাইজ করার পর সেখানে বিল্ডিং বানানো, থাকা বা তাদের লাইফস্টাইল বেটার করার কোনো কথাই থাকে না। এখানে টার্গেট থাকে যত দ্রুত সম্ভব যত বেশি পরিমাণে ন্যাচারাল রিসোর্স এই দেশগুলো থেকে বের করে আনা যায়। স্লেভারি আর জোর করে বাণিজ্য করা এই সিস্টেমের সব থেকে কমন ফ্যাক্টর। অ্যান্ড এই কাজগুলো করতেই ইউরোপিয়ানরা তাদের কিন্তু একটা প্লে বুক ফলো করত। অলমোস্ট সবাই একটা রুল মেনেই চলতো। তারা যে কোনো দেশে তাদের এই কলোনিয়াল পাওয়ার বসানোর জন্য দুই রকমের মানুষ পাঠাতো। প্রথমত ধর্মপ্রচারক, আর দ্বিতীয়ত ট্রেডাররা সব বড় বড় জমিদার আর নবাবদের সাথে খাতির জমাতো, আর ধর্মপ্রচারকরা টাকা পয়সার লোভ দিয়ে গরিব মানুষদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা চালাতো। আর সেখানে যখন বাধা আসতো তখনই ট্রেডাররা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে শুরু করতো। আর যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত যে মোনার্কদের সাথে তাদের প্রজাদের খুব একটা ভালো সম্পর্ক থাকতো না, তাই ভুল করে হলেও বেশিরভাগ মোনার্ক এই বিদেশিদেরই সাহায্য করত। আর যেই সব মোনার্করা তাদের এগেনস্টে দাঁড়াতো তাদের বিরুদ্ধে কাজে লাগতো মিলিটারি পাওয়ার। অর্থাৎ বুঝতে পারছেন, আমাদের সাবকন্টিনেন্টে কিন্তু ঠিক এই এক্স্যাক্ট প্লেবুকটাই কাজে লাগানো হয়েছিল, কিন্তু এই প্লেবুক আরও ভালোভাবে কাজ করে আফ্রিকাতে। কারণ আফ্রিকা তখনও ক্ল্যান বেস সিস্টেমের মধ্যে ছিল। সাবকন্টিনেন্ট কিংবা জাপান চায়নার দিকে সমস্যা হয়েছে কারণ এই রিজিয়নগুলোতে অলরেডি নিজেদের বেশ উন্নত একটা সিভিলাইজেশন চালাচ্ছিল। আর এই কারণেই এই প্লেবুকের ডিপ ডাইভের জন্য আফ্রিকার থেকেও বেটার একটা রিজিয়ন হচ্ছে এশিয়া। আমরা যদি বাংলার দিকেই দেখি, উমিচাঁদ আর রাজবল্লভরা ট্রেডারদের অর্থবিত্তের লোভেই কিন্তু নিজ নবাবকে বিক্রি করে দিয়েছিল। আর যারা আপনারা ইতিহাস নিয়ে জানেন এবং আমার পলাশির যুদ্ধ নিয়ে করা ভিডিওটা দেখেছেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রেঞ্চ এবং ডাচরা উল্টো দিকে নবাবকে হেল্প করছে। আর ঠিক এই কারণেই যারা আসলে ইতিহাস নিয়ে খুব বেশি কিছু জানে না, এই কারণে তারা ফ্রেঞ্চ এবং ডাচদেরকে অন্যদিকে আমাদের নিজেদের এলাই হিসেবে ভাবে অনেক সময়। বাট এই জিনিসটাও কিন্তু আসলে ভুল, তারাও কিন্তু নিজেদের লাভের জন্য এই হেল্পগুলো করতে যাচ্ছিল। কলোনিয়াল এরার শেষে বিষয়টা আরও ট্রিকি হয়ে যায়, আর এভাবেই কিন্তু প্রায় 2 থেকে 300 বছর সারা বিশ্বে কলোনিয়ালিজম চলে। সেই সময়ে সব থেকে হট কেকই ছিল একজন কলোনিয়াল অফিসার হতে পারা। কিন্তু আস্তে আস্তে এই কলোনিয়াল এরা শেষও হয়, আর এই এরা শেষে আর একটা দেশ দখল করার বিষয়টা আরও বেশি ট্রিকি হয়ে যায়, কারণ বিভিন্ন দেশ এরপর কোয়ালিশন বানানো শুরু করে। 2টা ওয়ার্ল্ড ওয়ারের পর পৃথিবী মোট 2টা অ্যাক্সিসে ভাগ হয়ে যায়, এবং এর মধ্যে একটা দেশকে অ্যাটাক করা মানে জাস্ট এখন ওই দেশে না, বরং ওই দেশের যারা অ্যালাই তাদের সাথেও যুদ্ধে যাওয়া। প্লাস পৃথিবীর অলমোস্ট সব দেশগুলোর মধ্যেই এখন বাণিজ্যিকভাবে কানেকশন থাকার কারণে এখন যদি কোনো দেশ খুব বেশি অবিচার করে, তাহলে বাকি সবাই মিলে সেই দেশকে একদম ইকোনমিক্যালি পঙ্গু করে দিতে পারে। সো যেই জিনিসটাই কিন্তু হয়েছে রাশিয়াতে, অর্থাৎ রাশিয়া যদি সেই আগের কালের মতো একদম গায়ের জোরে জিনিসগুলো দখল করে নিয়ে তারপর বলতো এটা আমার, তাহলে কিন্তু অলমোস্ট সারা দুনিয়াই তাদের বিরুদ্ধে চলে যেত।
যদিও অলমোস্ট সারা দুনিয়া গিয়েছেও, বাট এইখানে আরও একটা আই ওয়াশও আছে। আর এইখানেই নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করা হয় কোনো একটা দেশ দখল করার পর, সেটা হচ্ছে ইলেকশন। রাশিয়া কিন্তু ডনেস্ক, খেরসন, লুহানস্ক এবং জাফরিজিয়া এই 4 রিজিয়ন দখলের পর তারা একটা ইলেকশন অ্যারেঞ্জ করে। ফেক ইলেকশন অবশ্যই, কিন্তু তারা দেখায় যে এই সব এলাকার মানুষ ইউক্রেনের সাথে না থেকে রাশিয়ার সাথে থাকতে চায়। তারা নিজেদের দেশে প্রচার করে যে ইউক্রেনের থেকে এদেরকে নিয়ে এসে তারা তাদের বিশাল উপকার করছে, ওয়েস্টের কড়া গ্রাস থেকে তাদেরকে নাকি রক্ষা করছে। এই প্লেবুকে কেসিয়াস বেলি জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কেসিয়াস বেলি একটা ল্যাটিন শব্দ, যেটা যদি আমরা সহজ বাংলা করি তাহলে আসবে যুদ্ধের কারণ। এর মানে বেসিক্যালি আপনি যে আক্রমণটা করবেন তার পেছনে যুক্তিসঙ্গত কারণটা আসলে কি। রাশিয়া কিন্তু সেই কারণটা পেয়ে গিয়েছিল ইউক্রেনের বর্ডারে ন্যাটোর মিসাইল সিস্টেম বসানো নিয়ে। আপনার যদি একটা শক্তিশালী কেসিয়াস বেলি থাকে তাহলে আপনার যে কোনো আক্রমণ সব জায়গাতেই গ্রহণযোগ্য হবে। আর সেই জিনিসটা যদি সব জায়গাতে না হয় তাহলে কিন্তু আপনাকে বলা হবে একজন অ্যাগ্রেসর। আর কেসিয়াস বেলি চুজ করার ক্ষেত্রে সব থেকে বড় ভুলটা করেছিলেন সাদ্দাম হোসেন। তার ধারণা ছিল আমেরিকা তাকে ব্যাকআপ দিচ্ছে, সো সে যা ইচ্ছা তাই করতে পারবে। কিন্তু একদম সরাসরি সে অ্যাটাক করে দিল কুয়েতে, তেমন কোনো কারণ ছাড়াই। যদিও সেটা তার দিক থেকে একটা কারণ ছিল, কিন্তু সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য একটা কেসিয়াস বেলি হিসেবে এটা খুবই দুর্বল ছিল। সাদ্দাম হোসেনের এই কুয়েত আক্রমণ নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। এইখানে আর খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। অর্থাৎ বুঝলেন, যে কোনো যুদ্ধের এই কেসিয়াস বেলি জিনিসটা চুজ করা খুবই ইম্পর্টেন্ট অ্যাটাকারকে নির্দোষ দেখানোর ক্ষেত্রে। কিন্তু আজকের দিনে কোনো একটা এলাকা দখল করার ক্ষেত্রে আরও একটা বড় জিনিসকে কারণ হিসেবে দেখা হয়, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ক্লেম, যেটা চায়না করে তাইওয়ান আর হংকং এর ওপর। কিন্তু এটা সব থেকে বাজে রূপ আমরা দেখি ফিলিস্তিন কনফ্লিক্টে। হিস্টোরিক্যাল ক্লেম অন্য সব দেশে, যেখানে মাত্র 100-200 বছর পিছনে গেলেই তাদের কানেকশন পাওয়া যায়, এখানে ইসরায়েল প্রায় 3000 বছরের পুরাতন একটা কানেকশন খুঁজে বের করে। আর তাদের সেই প্রফেসি থেকেই তারা ফিলিস্তিন, ইনফ্যাক্ট পুরো মিডল ইস্টকে নিজেদের বলেই দাবি করে। আর ইসরায়েলের ক্ষেত্রে স্পেসিফিকভাবে মডার্ন এরাতে এসে হলেও একদম সেই আদি যুগে বা প্রথমের দিকে, আমাদের এই ভিডিওরও প্রথমের দিকে যেই কারণটা আমরা বলেছিলাম একটা দেশকে আক্রমণ করে দখল করার ক্ষেত্রে, সেই কারণটাও কিন্তু খাটে, সেটা হচ্ছে ধর্ম। তো আজকের দিনে যদি কেউ কোনো একটা দেশকে অ্যানেক্স করতে চায় তাহলে তাদের প্রথমেই একটা ক্যাসিয়াস বেলি খোঁজা লাগবে। মানে ওই দেশের কাজকর্ম যে আমাদের সার্বভৌমত্বের উপর হুমকি, সেই প্রমাণ লাগবে। অ্যান্ড এটা হলেই যে কেউ যে কাউকে অ্যাটাক করতে পারবে এবং তার পেছনে সাপোর্টে অনেক দেশ দাঁড়িয়ে যাবে। কিন্তু আগের কালে যেমন বাধা দেওয়ার মতো কেউ ছিল না, আজকের দিনে বাধা দেওয়ার মতো একজন আছে, সেটা হচ্ছে জাতিসংঘ। তারা বলবে যে ভাই এসব আক্রমণের মধ্যে আমরা না যাই, আসেন আমরা টেবিলে বসে আলোচনা করি। কিন্তু যে আসলে আক্রমণটা করতে চায় সে যদি মিলিটারির দিক থেকে স্ট্রং এনাফ নেশন হয় তাহলে সে আসলে আগে আক্রমণ করবে, এরপর দখল করে নেবে এলাকা এবং তারপরে গিয়ে সে আলোচনার টেবিলে গিয়ে আলাপ করবে। এখন এই লজিকটা যদি আমরা যাই তাহলে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে সবথেকে বড় হুমকিটা আসলে কে? আমাদের পার্শ্ববর্তী দেশ। না, ডোন্ট ওয়ারি, ভারতই বলতেছি, পার্শ্ববর্তী দেশ ইজ জাস্ট এ জোক। ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর অলওয়েজই একটা হুমকি। আমাদের 3 দিকে তারা। আমাদের এলাকাটা যদি কোনো ল্যান্ডলক এরিয়া হতো তাহলে অনেক আগে আসলে আমাদের ওপর অ্যাটাক আসতো, যেটা হয়েছে হায়দ্রাবাদে। কিন্তু বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশন হচ্ছে আমাদের সবথেকে বড় অ্যাডভান্টেজ। এই এলাকা জাস্ট মিলিটারি অ্যাগ্রেশন দিয়ে 1-2 সপ্তাহের মধ্যে দখল করা আসলে সম্ভব না। আপনি খুব সহজে এখানে সব এরিয়া ট্যাঙ্ক দিয়ে কভার করতে পারবেন না। সোলজার পাঠালেও বনে জঙ্গলে মশার কামড়ে প্রায় সবই মরবে, যেটা হয়েছিল পাকিস্তানিদের ক্ষেত্রে। এই একই কারণে কিন্তু আমেরিকার মতো পাওয়ার হাউস ভিয়েতনামের যুদ্ধে নাকানি চুপানি খেয়েছিল। সেম কারণে ভারতও বাংলাদেশে মিলিটারি অ্যাগ্রেশন চালিয়ে কখনো সুবিধা করতে পারবে না। সো তারাও কিন্তু হাতে না মেরে এই কারণে ভাতে মারার ট্রাই করে। এই কারণে আপাত দৃষ্টিতে ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবথেকে বড় থ্রেট মনে হলেও জাস্ট মিলিটারির দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এটা সবথেকে বড় থ্রেট না। সবথেকে বড় থ্রেটটা মিয়ানমার। স্বাভাবিকভাবেই আপনার কোয়েশ্চেন আসবে, কেন এবং কিভাবে? লেটস এক্সপ্লেইন দ্যাট। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। একদম মেইন কারণ হচ্ছে মিয়ানমার দেশটা প্রচণ্ড আনস্টেবল, অ্যান্ড তারা এতটাই ভাগ হয়ে আছে যে তাদের দেশের ওপর নির্দিষ্ট কারো কন্ট্রোলই নাই। তার ওপর রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে একটা আস্ত ভিন্ন ধারার জনপদ আমাদের সাথে এসে মিশে গিয়েছে। ম্যাপে দেখলে আমরা দেখি বাংলাদেশ আর মিয়ানমারের বর্ডারে আছে নাফ নদী,
আর রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে মিয়ানমারের শোষিত শ্রেণীর মানুষরা বাংলাদেশকেই বেছে নিয়েছে তাদের সেফ এক্সিট হিসেবে। নাফ নদী কোনোভাবে পার হতে পারলেই বহুল কাঙ্ক্ষিত রোহিঙ্গা ক্যাম্প, সো এই রিস্কটা তারা নেয়। অ্যান্ড তাদের সাথে কিন্তু আসে অসংখ্য ড্রাগস, স্পেশালি ইয়াবা। এমনিতেও চিটাগাং বর্ডার বাংলাদেশের অ্যান্টি ড্রাগ পলিসিকে বছরের পর বছর টেস্ট করেই যাচ্ছে, কিন্তু এই রোহিঙ্গা ইস্যুর পর এটা আসলেই কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। 2017তেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 1 কোটি বেশি ইয়াবা পিল জব্দ করেছিল জাস্ট রোহিঙ্গাদের কাছ থেকে। 2018তে সেটা 1.5 কোটিতে উঠে যায়। কিন্তু এইটা তো জাস্ট ধরা পড়ারই কাহিনী, তলে তলে কত কিছুতে ধরা পড়ে নাই এটা তো আমরা জানি। আর এইখানে স্বাভাবিকভাবেই পুরো দোষটা এই রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরও আসলে চাপিয়ে দেওয়া যায় না, তারা জাস্ট ইউজ হচ্ছে ড্রাগ লর্ডদের খেলায়। কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আরও বড় থ্রেট হচ্ছে আরাকান আর্মি, যারা এখন রাখাইন স্টেটের 17টার মধ্যে 15টা টাউনশিপই দখল করে ফেলেছে। এই রাখাইন আর্মি কিন্তু জাস্ট একটা রেবেল গ্রুপ হিসেবে শুরু করেছিল, অ্যান্ড তাদের স্ট্রাকচারও রেবেল গ্রুপের মতোই। কিন্তু এরাই এখন মায়ানমারের সাথে আমাদের 271 কিলোমিটারের লম্বা বর্ডারের দায়িত্বে আছে। আর ঠিক এই কারণেই আজকে যদি বর্ডারের কোনো ইনসিডেন্ট ঘটে, তাহলে সেই রিলেটেড ইস্যুতে মায়ানমারের সামরিক জান্তার সাথে কথা বলে কোনো লাভই নাই, কথা বলা লাগে এদের সাথে। আরও কাহিনী হচ্ছে, ইনিশিয়াল স্টেজে এই বাহিনী রোহিঙ্গা ইস্যুতে লেনিয়ান থাকলেও রিসেন্টলি এরা রাখাইন থেকে রোহিঙ্গাদেরকে আবার ধরে ধরে বের করে দিচ্ছে। সো এরা যদি পুরোপুরি আরাকানের পাওয়ারে চলে আসে, তাহলে রোহিঙ্গা ইস্যু সমাধান হওয়ার সম্ভাবনা তো একেবারেই কম, উল্টো আরও রোহিঙ্গা এদিকে চলে আসতে পারে। আমরা যদি আরাকান আর্মির কোর আইডিওলজির দিকে তাকাই, ওরা বিশ্বাস করে দ্য আরাকান ড্রিমে, যেখানে তারা আরাকান স্টেট প্রতিষ্ঠা করবে অ্যান্ড তারা মেনে চলবে ওয়ে অফ রাখিতা। বেসিক্যালি এক্সট্রিম ন্যাশনালিজম যেটাকে বলে সেটাই। বলে রাখা ভালো, আরাকান আর্মি যেই আরাকানের স্বপ্ন দেখে সেটা বেসিক্যালি ব্রিটিশদের আগের আরাকান। আর সেই আরাকানেরই বড় একটা অংশ কিন্তু ছিল আমাদের চট্টগ্রামের বেশ কিছু অংশ। সো তারা যেই স্টেট বানানোর স্বপ্ন দেখে, সেখানে আমাদের কিছু অংশ তারা চাইতেই পারে ফিউচারে। অ্যান্ড আরাকান আর্মি কিন্তু অলরেডি বাংলাদেশের এগেনস্টে বেশ কিছু প্রোপাগান্ডাও চালাচ্ছে। রোহিঙ্গারা পুরা মায়ানমারেই শোষিত এবং অন্যদিকে ঘৃণিত একটা জাতি। আরাকান আর্মি রোহিঙ্গাদের নাম দিয়েছে বেঙ্গালি টেররিস্ট। এদিকে ওই রিজনে যেসব প্রো রোহিঙ্গা অর্গানাইজেশনগুলো ছিল, যেমন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশন এবং আরাকান রোহিঙ্গা আর্মি, ওরা জান্তা ফোর্সের হয়ে কক্সবাজার সহ অন্যান্য ক্যাম্প থেকে অ্যাক্টিভলি কিন্তু রোহিঙ্গাদের রিক্রুট করছে। আর এই জিনিসটাকেই আবার আরাকান আর্মি ইউজ করছে এটা প্রমাণ করতে যে আরাকান ড্রিমের জন্য বাংলাদেশ একটা থ্রেট। অর্থাৎ বুঝতে পারছেন, খুবই বাজে একটা লুপের মধ্যে চলছে আসলে সবকিছু। আর এইটারই কিন্তু ডিরেক্ট ইম্প্যাক্ট আসার সম্ভাবনা আমাদের বর্ডারে। রিসেন্টলি এই নাফ নদীতে আরাকান আর্মি আমাদের জেলেদের ওপরও গুলি চালাচ্ছে, এমনকি অপহরণও করেছে বেশ কিছু। যদিও বেশিরভাগ কেসেই তাদেরকে ফেরত দেওয়া হয়েছে, কিন্তু একটা দেশ আরেক দেশের নাগরিকদের চাইলেই অপহরণ করে নিয়ে যাচ্ছে, যেখানে আমরাই আবার তাদের দেশের নাগরিকদেরকে আশ্রয় দিচ্ছি। কোয়েশ্চেন ইজ কেন করছে? ইজি অ্যান্সার, জাস্ট ভয় দেখানোর জন্য, যে দেখো চাইলেই আমরা কি করতে পারি। আর সেন্ট মার্টিনের আশেপাশে তাদের ক্রমাগত চলতে থাকা গোলাগুলি আর বোমাবর্ষণ সেন্ট মার্টিনের বিশাল ট্যুরিজম সেক্টরকে প্রায় অকেজয় করে দিয়েছে গত প্রায় 1 বছর যাবৎ। বিজনেসম্যানরাও টেনশনে পড়ে যাচ্ছে যে এই আনপ্রেডিক্টেবল আরাকান আর্মি যদি একবার ট্রেড ভেসেলগুলোতেও হামলা করা শুরু করে তখন কি হবে। অ্যান্ড আমাদের পার্বত্য অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন ইনসার্জেন্সির ক্ষেত্রে, যেমন আমরা কুকি চীন নামটা শুনে থাকি, এদের সাথেও কিন্তু আরাকান আর্মির একটা কানেকশন আছে, এই ধরনের বিভিন্ন খবরও পাওয়া যায়। সো যদি আমি সাম আপ করি, তাহলে এরা কিন্তু আমাদের দেশকে অলমোস্ট ড্রাগের সাগরে ভাসিয়ে দিচ্ছে। আর এদের এক্সট্রিম ন্যাশনালিস্টিক আইডিওলজি আমাদের দক্ষিণ রিজিয়নগুলোর সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। অ্যান্ড এরা অ্যাক্টিভলি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে স্পন্সর করছে আমাদের ভূখণ্ডে ইনস্ট্যাবিলিটি সৃষ্টির উদ্দেশ্যে। প্লাস তারা অনবরত হিউম্যান রাইটসের চরম ভায়োলেশন তাদের দেশের নাগরিকদের উপরই তো চালিয়েই যাচ্ছে। অর্থাৎ সারা দুনিয়ার যদি আমরা অ্যানেক্সেশনের প্লেবুক দেখি, তাহলে এই যে 4টা জিনিসের কথা বললাম, এই 4টা জিনিসই কিন্তু এনাফ একটা অঞ্চলকে আক্রমণ করার জন্য। কারণ আপনারা তো ভাই আমাদের সার্বভৌমত্বের ক্ষেত্রেই হুমকি স্বরূপ। কিন্তু সমস্যাটা আসলে পুরা মিয়ানমারকে নিয়ে না, সমস্যাটা মেইনলি আরাকান আর্মির এলাকাগুলোতে, মানে রাখাইন রিজিয়ন। সো ওয়ার্ল্ড প্লেবুক দেখলে এই জিনিস সলভ করার সব থেকে ইজিয়েস্ট সলিউশন হচ্ছে, চলেন আরাকান দখল করে ফেলি। যেহেতু আরাকানের এত মানুষ আমাদের দেশে অলরেডি আশ্রয় নেওয়া আছে এবং আমাদের যথেষ্ট রিজনও আছে আরাকানকে অ্যানেক্স করার পেছনে, এবং সেগুলোকে কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আসলে সাপোর্টও দিবে যদি আমরা এই জিনিসগুলো ভালোভাবে প্রেজেন্ট করি। অর্থাৎ একেবারে
ছোট মানুষের সলিউশন মনে হচ্ছে না যে ও আমাকে আক্রমণ করলো, চলেন ওইটা দখল করে নিয়ে আমার দেশের এলাকা বাড়িয়ে দেই। বাট একেবারে ছোট মানুষের সলিউশনও কিন্তু না। এই একই জিনিস কিন্তু একটা বড় দেশ আমাদেরকে প্রস্তাবও করেছিল। 2019-এর জুলাই মাসে ইউএস কংগ্রেসম্যান ব্র্যাডলি শেরম্যান স্টেট ডিপার্টমেন্টের এক সভায় প্রস্তাবনা জানান যে রাখাইন স্টেটকে বাংলাদেশের আন্ডারে নিয়ে আসা উচিত। এর পেছনে তার লজিক ছিল ইউএন 2012-তে রোহিঙ্গাদেরকে পৃথিবীর সবথেকে বেশি প্রসিকিউটেড বা হত্যাযজ্ঞের শিকার মাইনরিটি হিসেবে চিহ্নিত করেছে। যেহেতু মায়ানমার এই কাজ চালাচ্ছে, সো রোহিঙ্গারা যেখানে থাকে সেটা বাংলাদেশের আন্ডারে দিয়ে দিলেই সেটা ওই পপুলেশনের জন্য ভালো হবে। তবে সেই সময় শেখ হাসিনা সরাসরি বলে দিয়েছিল প্রতিটা স্টেটই নাকি সোভরেন, বাংলাদেশ কাউকে কখনো অ্যানেক্স করবে না। কিন্তু সেটা কিন্তু সেই 19 সালের কথা। এরপর আমাদের দেশেই আসলে অনেক কিছু হয়ে গিয়েছে। সো এর পরবর্তীতে যে গভর্নমেন্টটা আসবে বাংলাদেশের, তারা এই ক্ষেত্রে কি ভাববে? আপনারা সবাই জানেন ইউনাইটেড নেশনসের জেনারেল সেক্রেটারি অ্যান্টোনিও গুতেরেস 2025-এর মার্চে ঢাকা ভিজিটে হিউম্যান করিডোরের বিষয়টা আনেন। বাংলাদেশের সাথে সাথে আরাকান আর্মির সাথে যোগাযোগ করে। বাংলাদেশ মে মাসে ডিমান্ড করে যে বাংলাদেশ আর আরাকান আর্মির ডিসকাশনে রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভদেরকে রাখতে হবে অ্যান্ড মুসলিমদের অধিকার নষ্ট করা হলে বাংলাদেশ হস্তক্ষেপ করতে বাধ্য হবে, এমন থ্রেটও আসে। এর আগ পর্যন্ত কিন্তু কোনো ইতিহাসেই বাংলাদেশ কখনোই এরকম থ্রেট দেয় নাই, কিন্তু সেই বাদ দিয়েছিল। মে মাসের লাস্টের দিকে মিয়ানমারে বাংলাদেশি অ্যাম্বাসেডরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আর অ্যাম্বাসেডর ফেরত পাঠানো হয়েছে মানে তলে তলে আসলে কিছু একটা ঘটছে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকের দিনের যুদ্ধগুলো আগেকালের মতো অতটা সিম্পল না। সরাসরি বলে দিলাম আমি সুপেরিয়র রেস তাই আক্রমণ করছি বা আমার ধর্ম বেটার তাই আক্রমণ করছি, এই জিনিস কিন্তু আসলে হবে না। কারণ সারা দুনিয়ার সাথেই আপনি কানেক্টেড। আপনাকে এমন একটা রিজনই বের করতে হবে যেটা আসলে সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। আর এই কারণেই এই যুদ্ধগুলো কিন্তু একটা চেস গেমের মতো, অর্থাৎ দাবার চালের মতো। আরাকানকে অ্যানেক্স করতে হলে বাংলাদেশকে অনেকগুলা গেম খেলতে হবে। প্রথম গেম হবে ভারতকে আটকানো, আর ভারতকে আটকাতে লাগবে চায়নাকে। অ্যান্ড এই কাজ বাংলাদেশ কিন্তু অলরেডি কিছুটা করছে। শিলিগুড়ি করিডোরের পাশেই লালমনিরহাটে এয়ারবেস রিবিল্ড করে সেটা PLA-কে লিজ দিচ্ছি আমরা। ভারত এই নিয়ে ব্যাপক প্যারায় আছে। যদি এইটা কার্যকর করা পসিবল হয় তাহলে ভারতের দিক থেকে মিলিটারি ইনভলভমেন্টের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কারণ তারা যদি মিলিটারি ইনভলভ করে তাহলে তাদের দিকেও বড়সড় থ্রেট থাকবে। কিন্তু এইখানে আবার একটা জটিল সিচুয়েশনও আসবে। আপনাদের আগেই বলেছি 2019-এই আমেরিকা মোটামুটি চেয়েছিল যে বাংলাদেশ রাখাইনকে নিজেদের আন্ডারে নিয়ে নিক, কিন্তু বাংলাদেশ আর ভারতের মাঝখানে আবার চায়নার লিজ পাওয়া মিলিটারি বেস কোনোভাবেই কিন্তু আবার আমেরিকা মেনে নেবে না। তারা হয়তো বলবে যে ভারতকে আমরা সামলাচ্ছি, তোমরা মিয়ানমারকে দেখো। এই রিসার্চ করা হচ্ছে 11ই অক্টোবরে। 10 তারিখ রাতেই আমেরিকা চায়নার ওপর 100% ট্যারিফ বসিয়েছে। এই মোমেন্টে চায়নাকে অ্যালাই করা মানে আমেরিকার একদম এগেনস্টেই কিন্তু চলে যাওয়া। কোনো ডিপ্লোমেসি সেখানে আর কাজ করবে না। কিন্তু আমাদের মাস পপুলেশন কিন্তু আবার একদমই অ্যান্টি আমেরিকা। এই চায়না, আমেরিকা আর ভারতকে আমরা ট্যাকটিক্যালি সামলাতে পারলে বাকি থাকে আরাকান। অর্থাৎ বুঝতে পারছেন একটা বিশাল গেম আসলে আছে, যেখানে ওয়ার্ল্ডের 2টা মোটামুটি এখন সুপার পাওয়ারও ইনভলভ। আর এই সুপার পাওয়ারগুলোকেই আমরা আসলে যদি সামলাতে পারি তাহলেই আমাদের সামনে আরাকানের গেট ওপেন হবে। আর যদি বাংলাদেশের নেক্সট গভর্নমেন্ট সেভাবে চিন্তা করে তাহলে কোনো অবস্থাতেই একটা দীর্ঘকালীন যুদ্ধের দিকে কিন্তু যাওয়া যাবেই না। কাজ হতে হবে একদমই দ্রুত। অ্যান্ড বর্তমানে এর সব কার্ডই কিন্তু ঢাকার হাতেই। মুসলিমদের ওপর চালানো হত্যাযজ্ঞের কারণে OIC আরাকান আর্মির এগেনস্টে ঢাকাকে একটা ব্যাকআপ দিবেই। ইন্টারিম আসার পর আরাকানকে জবাব দিতে বলা হয়েছে মুসলিম হত্যার। আর ইউনাইটেড নেশনসের হিউম্যানিটেরিয়ান করিডোরের কাজ জোরে সোরেই চলছে। অর্থাৎ বুঝতে পারছেন বাংলাদেশের নেক্সট যেই গভর্নমেন্টটা আসবে নির্বাচনের পর, তাদের পররাষ্ট্রনীতি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের এলাকা আসলে এক্সপ্যান্ড করবে কিনা সেটার উপর। খুবই মজার হলেও আপনারা অনেকেই একটা মিম বা একটা ইন্টারভিউ আসলে দেখেছেন যেখানে তারেক রহমান বলছেন যে বাংলাদেশের এলাকাকে সে এক্সপ্যান্ড করতে চায়, বাট এই রিয়ালিটিটা আসলে যে এখন আমাদের সামনে, এইটা হয়তো আপনারা এই ভিডিও দেখার পর বুঝতে পারবেন। কিন্তু আমি যে এত কিছু বললাম যেখানে এত ডিপ্লোম্যাটিক ব্যাপার স্যাপার আছে, বাট ডিপ্লোম্যাটিক ব্যাপার থাকলেও লাস্টে গিয়ে কিন্তু মিলিটারি ইনভেশন করেই অ্যানেক্স করা লাগে। আজকের দুনিয়াতে সব জায়গায় অলমোস্ট সেইটাই হয়। ব্যাক এন্ডে যেমন ডিপ্লোমেসি চলে, ফ্রন্ট এন্ডে গায়ের জোরেই সেটা করা লাগে। সো এইখানেই নেক্সট যেই জিনিসটা আসলে মাথায় চলে আসবে, মিলিটারি কম্প্যারিজন, অর্থাৎ মিলিটারি সামর্থ্য আসলে কতটুকু আছে এই কাজটা করার। ডিপ্লোমেসির টেবিলে বুঝলাম খুব বেশি কিছু হয়ে গেল, বাট তারপরে মিলিটারি সামর্থ্য কি আছে?
চলেন একটা কম্প্যারিজন করে ফেলি। বর্তমানে আমাদের মিলিটারিতে 2 থেকে 2.5 লাখের মতো অ্যাক্টিভ পার্সোনেল আছে। আরাকান আর্মির নাম্বারটা এক্সাক্ট জানা না গেলেও সেটা সর্বোচ্চ 50,000 হবে। আমাদের কয়েক শত ব্যাটল রেডি ট্যাঙ্ক, আর্মড পার্সোনেল, আইএফভি, এমআরএপি, আর্টিলারি আর বিভিন্ন সাপোর্ট ফ্লিট আছে। আরাকান আর্মিরও অল্প কিছু আছে, কিন্তু সেটা অর্গানাইজ না অ্যান্ড প্রপারলি মেইনটেইনডও না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সবথেকে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে আরাকান আর্মির আকাশে কোনো ক্ষমতাই নাই। সামান্য কয়েকটা অ্যান্টি এয়ার স্মল আর্মস দিয়ে বাংলাদেশের জেটগুলো, হোক সেটা যতই পুরাতন মডেল, সেগুলো কিন্তু আটকানো সম্ভব না। আর রিসেন্টলি বাংলাদেশ যে মিলিটারি জেট কেনার জন্য বিভিন্ন চিন্তাভাবনা করছে, সেইটা নিয়ে তো অনেক ডিসকাশন চলছেই। সেটা কেন এই মোমেন্টটাতেই হচ্ছে আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন। অ্যান্ড মিলিটারিতে সবথেকে বেশি যে জিনিসটা ইম্পর্টেন্ট, চেইন অফ কমান্ড, ডকট্রিন আর লজিস্টিক্স, এই সবগুলো দিকেই বাংলাদেশ আরাকান আর্মির থেকে যোজন এগিয়ে আছে। কেবলমাত্র একটা জায়গায় আরাকান আর্মি অ্যাডভান্টেজ পাবে, সেটা হচ্ছে ব্যাটেল এক্সপিরিয়েন্স। তারা যে অলমোস্ট 1 দশকেরও বেশি সময় ধরে ব্যাটেল এক্সপিরিয়েন্স নিয়েছে, সেইটা আমাদের নাই। সো এইখানে একটা বড় সড়ো কোয়েশ্চেন চলে আসে, ক্যান ট্রিকারি স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ওভারওয়েলমিং স্ট্রেংথ? আমরা যদি আজকে আরাকানকে ইনভেট করি, আরাকান আর্মি শুরুতে কোনো রেজিস্ট্যান্সই দিবে না, তারা সরাসরি গেরিলা ওয়ারফেয়ারের দিকে যাবে। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, গেরিলা ওয়ারফেয়ার বিশ্বের 2টা জাতি, ভিয়েতনাম আর বাংলাদেশ, এদের উপরে আসলে কেউ নাই। অ্যান্ড এই আরাকানের ওয়েদার আমাদের থেকে খুব বেশি আলাদাও না। সো হয়তো কিছু মাস যাবে, কিন্তু আরাকান আর্মির পিছু উঠতে কিন্তু বাধ্য হবেই, আনলেস কোনো গ্লোবাল পাওয়ার তাদের সামহাও মিলিটারি ব্যাকআপ দেওয়া শুরু করে। অর্থাৎ বুঝতে পারছেন, তাদেরকে যদি বাইরে থেকে ব্যাকআপ দেওয়ার মতো কেউ না থাকে, দেন দেয়ার আর ইনলেস পসিবিলিটিস। কিন্তু এই ব্যাকআপ যাতে না দিতে আসে, সেইটার জন্য কিন্তু ওই যে আগের এন্ডে যে দাবার চালগুলো চালার কথা বললাম, সেই চালগুলো খুবই ভালোভাবে চালতে হবে। তারপরেই মিলিটারি ইনভেশনের চিন্তা করা যেতে পারে। আপনার স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে আমি শুধু আরাকান আর্মির কথা কেন বলছি, মিয়ানমারের সামরিক জান্তার কথা কেন বলছি না? মিয়ানমারের সামরিক জান্তা বর্তমানে কিন্তু তাদের 50% হেলথেও নাই। আর তারা যদি ফুল হেলথেও থাকে, ওদের সাথে আমাদের জয়ের চান্স আসলে 50-50 বলা যায়। কিন্তু অন্যদিকে আমাদের সীমান্তে কিন্তু তাদের কোনো প্রেজেন্সই নাই। প্রেজেন্স আছে আরাকান আর্মির, যারা একটা রেবেল গ্রুপ বলেই আমরা আসলে মিলিটারির দিক থেকে গ্যারান্টি দিয়ে কোনো কিছুই বলতে পারছি না। আর যদি এই বড় বড় 2-3টা স্টেপ আমরা পার করে ফেলতে পারি, এরপরই কিন্তু আমরা রাশিয়ান অ্যানেক্সেশনের প্লে বুক থেকে আর একটা জিনিস ধার নিতে হবে, সেটা হচ্ছে ইলেকশন। যত দ্রুত সম্ভব দখল করে নেওয়া স্টেটগুলোতে ইলেকশন ফেলাতে হবে। এখন আসলে অনেক কথাই বলে ফেললাম, বাট এই জিনিসগুলো কিন্তু আসলে ততটা ফিজিবল না যতটা ইজিলি আমি বলে ফেলছি। কিন্তু তারপরেও দেয়ার আর পসিবিলিটিস অবশ্যই, কারণ আপনারা দেখেছেনই ওয়ার্ল্ড ওয়াইড এমন কিছু বিশ্বের মানচিত্র চেঞ্জ এসেছে গত 70-80 বছর চিন্তা করলেই, যেগুলো কিন্তু আসলে 70-80 বছর আগে কেউ চিন্তাও করতে পারতো না। অর্থাৎ স্লোলি আস্তে আস্তে কিন্তু ওয়ার্ল্ডের মানচিত্র চেঞ্জ সবসময় হয়ে আসছে। যদিও এখন এই সার্বভৌমত্বের কনসেপ্টটা এসে আমাদের কাছে সবকিছু আগের কালের মতো এই 5-10 বছরে চেঞ্জ হয়ে যাচ্ছে না, কিন্তু প্রায় 70-80 বছর সময় যাওয়ার পর ওয়ার্ল্ডের অলমোস্ট সব জায়গাতেই পলিটিক্যাল কারণে হোক আর অন্যান্য কারণেই হোক, মানচিত্রে কিন্তু চেঞ্জ এসেছে। তো আমাদের ক্ষেত্রে মানচিত্রের চেঞ্জটা কিভাবে আসবে, আইদার পজিটিভ অর নেগেটিভ, উই ডোন্ট নো ইয়েট। আমাদের নেক্সট গভর্নমেন্ট এবং তার পরবর্তী গভর্নমেন্টরা এই দেশের ঝামেলাগুলো বাদ দিয়ে এরপর যখন বাইরের দিকে তাকাতে পারবে, তারপরেই আমরা বুঝবো হোয়াটস দ্য পসিবিলিটি। অর্থাৎ খুব বিশাল ফিজিবল কিছু যে আজকে বললাম এমনটা না, কিন্তু একটু মাথাটা ঠান্ডা করে দেখেন। এই কেসাস বেলি আমাদের কাছে আছে। লালমনিরহাটে মিলিটারি বেস চায়নাকে লিজ দিয়ে ওদেরকে কিন্তু বাংলাদেশ অলরেডি সিস্টেমে ইনক্লুড করছে। প্লাস এইটা হলেই ভারতকে আসলে বলা যাবে অন্যদিকে তাকাতে। হিউম্যানিটেরিয়ান করিডোরের মাধ্যমে ইউএনকে দেখাচ্ছি যে আমরা অনেক ভালো, তবে তলে তলে আমেরিকার সাথেও কিছু একটা ডিল করা যেতে পারে। আর বাকি থাকছে এখন মিয়ানমারের দিকে তাকানো। যদি রাখাইন আসলেই আমাদের হাতে চলে আসে, তাহলে এক ঢিলে অনেকগুলো পাখি মারা যাবে। প্রথমেই রোহিঙ্গাদের থাকার জায়গা নিয়ে আর তেমন কোনো প্যারা থাকবে না। সেকেন্ডলি, চিটাগাং হিল ট্র্যাক্সের ইনসার্জেন্সিগুলোকে আটকানোর ভালো একটা ব্যবস্থা হবে। তবে একই সাথে আবার রাখাইন প্রো ন্যাশনালিস্ট সেন্টিমেন্টকেও সামহাও থামাতে হবে। এই জিনিস অনেক জটিল অ্যান্ড অনেক ফার ফেস্ট একটা আইডিয়া। কিভাবে এক দেশ আরেক দেশকে দখল করে নেয় সেটা নিয়ে স্টাডি করতে করতেই মনে হলো বাংলাদেশ কাউকে দখল করতে পারবে সেটা দেখি, তাই এটা দেখা বলা যেতে পারে। 24-এর বিপ্লবের পর আগস্টে যেই অখণ্ড বাংলার কথা আমরা মজার ছলে ফেসবুকে বলতাম আর ম্যাপ দিয়ে মিম ছড়াতাম, তার প্রথম স্টেপ কিন্তু 7 সিস্টার্স না, রাখাইন দিয়েই আসলে সেটা শুরু করা লাগবে, যেদিনই হোক, আজ থেকে 50 কিংবা 100 বছর পরে গিয়েই হোক। সো এই ছিল ভিডিও। আজকের ভিডিওটাও অনেক বেশি থিওরিটিক্যাল। আপনারা যেহেতু আমি লাস্ট একটা থিওরিটিক্যাল টাইপের ভিডিও দিয়েছিলাম, আপনাদের কাছে সেটা থ্যাঙ্কফুলি বোরিং লাগে নাই বলে আজকের মতো একটা টপিক আমি এক্সপ্লোর করতে পারলাম।
খেয়াল করেন আজকের ভিডিওতে কিন্তু অনেক বেশি থিওরিটিক্যাল কথাবার্তা বলা হয়েছে। এইটাকে আবার কেউ প্রোপাগান্ডা ছড়ানোর মতো কোনো কিছুর সাথে চিন্তা করেন না, বা কনস্পিরেসি থিওরিও বললেন না। আমি কিন্তু এমন কিছুই বলি নাই যে তলে তলে এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে। আমি জাস্ট ওয়ার্ল্ডে কিভাবে একটা দেশ আরেকটা দেশকে অ্যানেক্স করলো সেই বিভিন্ন স্টেপগুলো তুলে এনে এই স্টেপগুলো বাংলাদেশের পক্ষে আসলে পূরণ করা পসিবল কিনা এবং কোনো স্টেপের খুবই কাছাকাছি যে আমরা আসলে আছি সেটা পয়েন্ট আউট করা ট্রাই করলাম। আমাদের দেশেরই এত ঝামেলা, আই ডোন্ট নো নির্বাচনের পরে আসলে এই ঝামেলাগুলো কতটুকু কমাতে পারবে নেক্সট সরকার, কিন্তু আমার আশা আসলেই থাকবে দেশের মধ্যে তারা এই জিনিসগুলো থামিয়ে এরপর আমরা আসলে বাইরের দিকে নজর দিই আস্তে আস্তে। আজকে হবে না হয়তো, বাট আমাদের কাছে বললামই তো খুবই স্ট্রং একটা কেসেস বেলি আছে যেটাকে ইউজ করে কিছু করা যেতেই পারে যদি এমন কোনো গভর্নমেন্ট আসে যে আসলেই বাংলাদেশের সীমানা এক্সপ্যান্ড করতে চায়। তো দ্যাটস অল ফর টুডে। সব সোর্স নিচে দেওয়া থাকবে। আজকের ভিডিও ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই আমি এমন কিছু কথা বলেছি যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হইতেই পারে, বাট কিপ ইন মাইন্ড আমি কিন্তু জাস্ট থিওরিটিক্যাল কথাবার্তা বলেছি, নাথিং টু প্র্যাকটিক্যাল। আর আমি যে খুব এমন কোনো তথ্য দিয়ে দিয়েছি যেটা আপনারা জানতেনই না বা যেটা মানুষের সামনে ছিলই না, এমন কোনো কিছুই আমি দেইনি। সব কিছুই নিউজ আর্টিকেল থেকেই না, অ্যান্ড দুয়ে চার বানানো। সো দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।